ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এবং তার আধুনিক চিকিৎসা, ম্যাডাম আমি একটু শুরুতেই জানতে চাইবো যে কোন পর্যায়ে গেলে আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলছি? বন্ধ্যাত্ব আসলে একটা সামাজিক বড় সমস্যা। এটা শুধু যে আমাদের দেশের জন্যই যে একটি বড় সমস্যা তা নয়, এটি সারা পৃথিবীব্যাপী একটি বড় ধরনের সমস্যা। এবং পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি 100 জন কাপলের বা দম্পতির মধ্যে 12 থেকে 15 জনই বন্ধ্যাত্ব এই সমস্যায় ভুগে থাকেন। আচ্ছা, তো সাধারণ অর্থে বন্ধ্যাত্ব বলতে আমরা যেভাবে বলে থাকি যে যদি কোনো দম্পতি 1 বছর একসাথে জীবনযাপন করার পরেও যদি তাদের মধ্যে কোনো সন্তান যদি না আসে, তবেই আমরা তখন সেটাকে আমরা বন্ধ্যাত্ব হিসেবে বিবেচনা করে থাকি। আচ্ছা ম্যাডাম, এই যে বন্ধ্যাত্ব যে হচ্ছে, বন্ধ্যাত্বের হার সামগ্রিকভাবে আমরা যদি খুব রাফলি বলে থাকি, তো দেখা যাচ্ছে যে একটু হয়তো বেড়েছে। এর কারণ কি, বা বন্ধ্যাত্বের পেছনের কারণগুলো কি? হ্যাঁ, বন্ধ্যাত্বের পিছনে আসলে অনেকগুলো ফ্যাক্টর বা কারণই রয়েছে। তো যদি আমরা কারণ হিসাবে চিন্তা করতে যাই, তা আমাদের সামাজিক ব্যবস্থাপনায় প্রথমেই যেটা দায়ী করা হয়ে থাকে সাধারণত বিয়ের পরে, যে যদি কোনো সংসারে যদি বাচ্চা কাচ্চা না থেকে থাকে, তাহলে প্রথমতই যেটা সমাজ বা সংসার সবাইকে দায়ী করে থাকে যে মেয়েরাই মনে হয় এর জন্য সবচেয়ে বড় কারণ। কিন্তু আসলে বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে যেমন মেয়েজনিত বা ফিমেল ফ্যাক্টর যেমন একটা কারণ আছে, সেই সাথে মেল ফ্যাক্টরও সিমিলার, মানে একইভাবে সে কারণ জড়িত। আমরা যদি কারণ 100 ভাগের মধ্যে কারণ ধরি, তার মধ্যে 35 ভাগ হচ্ছে যে ফিমেল ফ্যাক্টর বা মেয়েরা জড়িত, এবং বাকি 35 ভাগ হচ্ছে যে স্বামী বা মেল ফ্যাক্টর কারণ জড়িত। এবং বাকিটুকু কিন্তু মেল ফিমেল মানে স্বামী স্ত্রী উভয়ের কারণে হয়ে থাকে। আর কিছুটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে স্বামী বা স্ত্রী দুজনেই পারফেক্ট আছেন, অলরাইট আছেন, কিন্তু অজানা কারণেই তাদের মধ্যে সন্তান আর হচ্ছে না। ম্যাডাম, এই যে কারণগুলো বা আমরা যে বন্ধ্যাত্ব নিয়ে আজকে কথা বলছি, তো এর চিকিৎসা, আধুনিক চিকিৎসা বলতে আমরা আসলে কি কি বুঝি? আচ্ছা, তো যখন আমাদের কাছে একজন দম্পতি আসেন যে বিয়ের পর তারা কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা ছাড়াই একসাথে 1 বছর থাকার পরেও যখন তাদের মধ্যে কোনো সন্তান আসছে না, তখন যখন তারা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন, তখন তারা আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। যে তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখি যে তার স্বামীর জনিত কোনো সমস্যা আছে কিনা, সেই জন্য আমরা স্বামীর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই। তারপরে ওয়াইফের বা স্ত্রীর যে কোনো সমস্যা আছে কিনা তার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই। তারপরে সেগুলো থেকে আমরা সেই কারণকে আমরা যথোপযুক্তভাবে চিহ্নিত করি যে কোন কারণে আসলে এখানে হচ্ছে। তারপরে সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসার দিকে এগিয়ে যাই। তো প্রথমত যেটা আমরা যদি দেখা যায় যে স্বামীর কোনো কারণে হয়ে থাকে, তো সেটার জন্য বেশ কিছু ফ্যাক্টর এটার সাথে জড়িত থাকে, যে তাকে কিছু আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রথমত তাকে ওষুধ দিয়ে দেখা হয়, তারপরে না হলে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। তারপরে যেটা মহিলাদের কারণে যদি হয়ে থাকে, সাধারণত মহিলাদের যে কারণগুলোর মধ্যে যে বন্ধ্যাত্বর সম্ভাবনা রয়েছে, এর মধ্যে প্রথমেই যেটা হওয়া সেটা হচ্ছে যে ডিম্বাণু যদি ঠিকমতো তৈরি না হয়। আচ্ছা, তো ডিম্বাণু তৈরি না হওয়ারও অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মানে বেশ গুরুত্বপূর্ণ কারণ যেটা, সেটা হচ্ছে একটা আমরা বলে থাকি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, সেটা একটা। আর এ বিষয়ে যেটা দেখা যায় যে আমাদের দেশে মেয়েদের মধ্যে এখন মোটা হওয়ার প্রবণতা, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি থাকছে। ওজন বেড়ে গেলে তখন স্বাভাবিকভাবেই মাসিক অনিয়মিত হয়ে যায়, এবং তখন এই ধরনের ডিম ফোটার সমস্যা এটা দেখা দিয়ে থাকে। এগুলো এছাড়াও আরেকটা ডিজিজ আছে আমরা যেটা বলে থাকি এন্ডোমেট্রিওসিস, একটা ডিজিজ আছে। এই ডিজিজেও হচ্ছে আমাদের বন্ধ্যাত্ব রোগের একটা অন্যতম কারণ আছে। আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ডিম্বাণুর স্বল্পতা ছাড়াও যে ডিম্বাণু যে পথে আসবে, যে ডিম্বনালীর মাধ্যমে আসবে, সেই ডিম্বনালীতে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে হতে পারে, যৌনবাহিত রোগের মাধ্যমে হতে পারে, বা স্বামী স্ত্রী একসাথে থাকার ফলেও কিছু রোগের মাধ্যমে হতে পারে, টিউবারকুলোসিসের জন্যও হতে পারে, সেগুলোর জন্য হতে পারে। আবার জরায়ুতে যদি কোনো টিউমার থেকে থাকে সেটার কারণেও বন্ধ্যাত্ব। এই জন্য অনেকগুলো কারণ
একটা বন্ধ্যাত্ব রোগের সাথে জড়িত। তখন সেই কারণগুলোকে আমরা বের করে তারপর সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে চিকিৎসা দিই। আচ্ছা, এবং শুধুমাত্র মহিলারাই না, পুরুষদেরও অনেকগুলো কারণ আসলে যুক্ত থাকতে পারে। জি জি, সেই জন্যই প্রথমেই আমরা আসলে সেজন্য সমভাবে মানে হাজবেন্ড এবং ওয়াইফ সমভাবেই কিন্তু একটা বাচ্চা হওয়ার জন্য রেসপন্সিবল। সুতরাং তাদের দুজনকেই সমানভাবে আমাদের দেখে সেইভাবে আমাদের সাথে কথা বলে তারপরে আমাদেরকে চিকিৎসার দিকে এগোতে হয়। আচ্ছা ম্যাডাম, চিকিৎসা বলতে এখন কি কি ধরনের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে বা কি কি ধরনের চিকিৎসা প্রচলিত আছে বন্ধ্যাত্বের ক্ষেত্রে? হ্যাঁ, চিকিৎসার বন্ধ্যাত্ব যেমন যে কারণগুলো আমি বললাম, তেমনি কারণগুলো চিহ্নিত করা গেলে সেটার চিকিৎসা করাও সম্ভব। আচ্ছা, কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার আছে, সহজেই মানুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসতে চান না। কারো যখন বাচ্চা কাচ্চা না হয় সে তখন সামাজিকভাবে লজ্জিত থেকে আরো মনে করে যে না, ডাক্তারের কাছে সহজে সে যেতে চায় না। কিন্তু যদি কোনো একটা দম্পতি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভধারণ যদি না করে, তারা যদি শুরুতেই যদি ডাক্তারের কাছে আসেন এবং চিকিৎসা নেওয়া শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু যত আর্লি তারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, সেই জন্য আমার মনে হয় যে যখনই কোনো দম্পতি সন্তান ধারণের কথা চিন্তা করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভধারণ না করলে সবারই উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া। আচ্ছা, আর বন্ধ্যাত্ব চিকিৎসার মধ্যে এখন অনেক নতুন নতুন পদ্ধতি এসেছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি ম্যাডাম। যেমন আগে মনে করা হতো যে ছেলেদের বোধহয় চিকিৎসার আর কোনো উপায় থাকে না, কিন্তু আমাদের যেখানে ছেলেদের আমরা সিমেন অ্যানালাইসিস যেটা বলে, বীর্য পরীক্ষা যেটা বলে, সেটাতে আমরা করে যদি দেখি যে সিমেন অ্যানালাইসিস বিভিন্ন ধরনের প্যারামিটার আছে আমাদের এখানে, সেই অনুযায়ী দেখে আমরা যদি এটা ওষুধ দিয়ে সারানোর মতো হয়, ইনজেকশন দিয়ে সারানোর মতো হয়, তাহলে সেটাকে আমরা সেই অনুযায়ী সারানোর ব্যবস্থা করে থাকি। তারপরে যদি পরবর্তী পদক্ষেপ হিসেবে যেটা হয়, যেটা আইইউআই বলে থাকে বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলে একটা পদ্ধতি আছে, যেখানে স্বামীর শুক্রাণুটা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, দিস ইজ নট টেস্ট টিউব, এটা কিন্তু স্বামীরই হলো শুক্রাণুটা, সিমেন্টটা একটা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে সাধারণ উপায়ে এটা কনসেপ্ট করানোর চেষ্টা করা হয়ে থাকে। তারপরেও এগুলো কয়েক সাইকেল করা হয়ে থাকে, তারপরেও যদি না হয়ে থাকে বা শুক্রাণুর পরিমাণ এমনই কম থাকলো যে এটা দিয়ে আর পসিবল হচ্ছে না, তাহলে শেষ পর্যন্ত গিয়ে আমরা তখন যেটা আপনাদের ভাষায় টেস্ট টিউব বেবি বলা হয়ে থাকে, সেটার কথা বলা হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, যেহেতু প্রসঙ্গক্রমে এসেছে, আমি একটু জানতে চাইবো যে এই যে বললেন যে আর্টিফিশিয়াল যে ইনসেমিনেশন, এটা আর টেস্ট টিউব বেবি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আর এই দুটোর ক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে করা হচ্ছে? সাধারণ অর্থে যেটা, সেটা হচ্ছে যে আমি যে বললাম যে হাজব্যান্ডের সিমেনে যে প্যারামিটারটা দেখা হয়, প্যারামিটারগুলো দেখা হয়, সেখানে যদি মানে সিমেনে স্পার্মের পরিমাণ একেবারেই কম থাকে, যেটা দিয়ে ওষুধ বা আইইউআইয়ের মাধ্যমে সম্ভব হচ্ছে না, তখনই কিন্তু এই লাস্ট ফেজে তখন টেস্ট টিউব বেবিতে যাওয়া হয়ে থাকে। আচ্ছা, তখন সেটা বিভিন্ন টেস্ট টিউব বেবিরই বিভিন্ন পন্থা আছে, যেটারই বিভিন্ন পন্থার মধ্যে একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ইকসি, জিকসি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এগুলো করা হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, একটু জানতে চাইবো যে টেস্ট টিউব বেবি সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, এটা যদি একটু সহজ করে বলতেন, যে এটা যে মূল যে ব্যাপারটা, মূল যে বিষয়টা, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যেখানে ঠিক মূলত কি করা হয়। টেস্ট টিউব বেবি বলতে হচ্ছে যে হাজব্যান্ড এবং ওয়াইফের যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, যেটা আমি আগেই বললাম যে হাজব্যান্ডের সিমেনে যদি শুক্রাণুর পরিমাণ খুবই কম থাকে, সেটা একটা ফ্যাক্টর, অথবা যদি ওয়াইফের এমন সমস্যা হয়ে থাকে যে তার ডিম্বাণু আসার পথে কোনো সমস্যা আছে, যেমন ডিম্বনালীটা ব্লকেজ হয়ে আছে কোনো কারণে, এবং সেই নালী কোনোভাবেই আর ওপেন করা সম্ভব নয়, তাহলে সেখান থেকে তার তো ডিম্বাণু তো আর তার জরায়ুতে আসার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে এরকম একটা প্রবলেম যদি এরকম হয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের ডিজিজে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তখন হাজব্যান্ডের সিমেন এবং ওয়াইফের যে ডিম্বাশয় থেকে সেই ডিম্বাণু কালেক্ট করা হয়। এটা কালেক্ট করে এটা বাইরে সেই হাজব্যান্ডেরই সিমেনের শুক্রাণুটা এবং ওয়াইফের ডিম্বাণুটা একত্রে মিলন ঘটিয়ে যে আমরা জাইগোট ফর্ম বলে যেটা আমরা করি, সেটা করার পরে সেই জাইগোটটাকে আবার ওয়াইফের
জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এটাই হচ্ছে টেস্ট স্ট্রিপ। আচ্ছা ম্যাডাম, এই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এটা থেকে দূরে থাকার জন্য কোনো ধরনের সচেতনতা বা কোনো ধরনের সাবধানতা কি অবলম্বন করা দরকার আছে কিনা? সুস্বাস্থ্য সবারই কাম্য এবং সুন্দর জীবনযাপন সবারই কাম্য। তো যেটা দরকার সেটা হচ্ছে যে শরীর ভালো রাখতে হবে। যে কোনো ধরনের ডিজিজ যদি হয়ে থাকে, যেমন যৌনবাহিত রোগও হতে পারে বিভিন্ন ধরনের, সেগুলো যদি হয়ে থাকে তাহলে পূর্বেই ডাক্তারের শরণাপন্ন হয়ে সেগুলোর চিকিৎসা নিতে হতে পারে। বা শারীরিক আরও অন্যান্য বড় কোনো কারণেও অসুখের কারণে মানুষের ক্ষমতা কমে যেতে পারে, সেই জন্য সেই ডিজিজগুলো আগে থেকেই যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো আমরা আগে থেকে আরোগ্য লাভ করতে পারি, শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারি, বেশি মোটা হওয়া যাবে না এবং খারাপ কোনো অভ্যাস থেকে সবসময় দূরে থাকতে হবে। ধূমপান, বিশেষ করে অনিয়ন্ত্রিত জীবনযাপন এগুলো যদি আমরা না করি, সুন্দরভাবে জীবনযাপন করি, তাহলে মনে হয় অনেক অসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো এবং বন্ধ্যাত্ব থেকেও নিশ্চয়ই কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, জেনে নিলাম বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এবং তার আধুনিক চিকিৎসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের উপকারে আসবে।